এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বুমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। এখন কেমন লাগছে? ভালো। ঠিক আছে, তাহলে তুমি বিশ্রাম করো। কেমন আছে তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে দেখে আরো ভালো লাগছে। এখন এত কথা বলা ঠিক হবে না তোমার। তুমি বিশ্রাম নাও, আমি আসছি। স্নিগ্ধ নিলামের কেবিন থেকে বেরিয়ে গেল। ও যদি একবার পেছন ফিরে তাকাতো তাহলে বিস্মিত চোখে নিলামের অবাক হওয়া চেহারাটা হয়তো দেখতে পেত। স্নিগ্ধর ব্যবহার খুবই অদ্ভুত লাগলো নিলামের কাছে। কেন যেন মনে হলো ওর প্রতি স্নিগ্ধর যে অনুভূতিগুলো ছিল তা এখন আর নেই। আমার কেন মনে হচ্ছে স্নিগ্ধ আমাকে উপেক্ষা করে চলে গেল। আচ্ছা, ওকে আমাকে এখন আর ভালোবাসে না? সময়ের সাথে সাথে কি আমার প্রতি ওর ভালোবাসাটাও ওর জীবন থেকে মুছে গেছে? নিলামের মনে এরকম আরো অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এখনো নিজের বিষয় কাটিয়ে উঠতে পারছে না নিলাম। কেবিনে এসে বসতে একজন নার্স ওর কেবিনের দরজায় নক করলো। স্নিগ্ধ তাকে ভেতরে আসতে বলে সোজা হয়ে বসলো চেয়ারে। স্যার, ডক্টর পাভেল একটা জরুরি কাজে বাইরে গিয়েছেন। উনি বলেছিলেন ওনার একজন পেশেন্ট আসবেন, তার রিপোর্টগুলো যাতে আপনি একটু দেখে নেন। আচ্ছা, পেশেন্ট এসেছে? জি, বাইরে অপেক্ষা করছে। পাঠিয়ে দিন। স্নিগ্ধ নিলামের রিপোর্টটা ড্রয়ারে রেখে দিল। পেশেন্ট কেবিনে নক করে ভেতরে প্রবেশ করলো। স্নিগ্ধ তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ লোকটি নিলামের অফিসের বস, যাকে এতদিন নিলামের মৃত্যুর কারণ ভাবত স্নিগ্ধ। এই মুহূর্তে খুব খারাপ লাগছে স্নিগ্ধর। অকারণে একজনকে এতদিন মনে মনে দোষারোপ করে গেছে ও। স্নিগ্ধ দাঁড়িয়ে ওনাকে সালাম দিল। আরে তুমি? জি আঙ্কেল, আমি। আসুন, বসুন এখানে। ডাক্তার পাভেল তোমার কথাই বলেছিল তাহলে? জি। তা কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। এই যে রিপোর্টগুলো দেখতে এসেছি আমি। আঙ্কেল, আসলে আমার আপনাকে সরি বলার ছিল। কেন? এতদিন আমি ভাবতাম আপনি নিলামকে লাস্ট যে নিউজটা করতে দিয়েছিলেন সেই নিউজটা করার জন্যই ও মারা গিয়েছে। এই জন্য আপনার প্রতি আমার একটা চাপা রাখছিল মনে, কিন্তু আমি ভুল ছিলাম। তা তোমার এই ভুল ধারণাটা ভাঙলো কি করে? নিলাম বেঁচে আছে, আর ওকে এতদিন কিডন্যাপ করে রাখা হয়েছিল। ওরই মেজো বোন করেছিল কাজটা। কি? জি। নিলামের আম্মু নিলামের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার মেজো মেয়েটা যে এতটা খারাপ তা উনি কল্পনা নাও করতে পারেননি। বুকের ভেতর পাথর চেপে অনন্যাকে ভুলে আছেন। নিলামকে ফিরে পেয়ে একদিকে যেমন খুশি তিনি, অন্যদিকে অনন্যাকে হারিয়ে ঠিক ততটাই কষ্ট পাচ্ছেন। বাবা, নিপা আপু আর শিহাব কোথায় মা? তোর বাবা রাজশাহী গিয়েছেন। তোর খবর পেয়ে তিনি দেরি না করে বাসে উঠে পড়েছেন। এখন রাস্তায় আছে, চলে আসবে ঘন্টাখানেকের মধ্যে। আর শিহাবের পরীক্ষা চলছিল, তাই ওকে ভার্সিটি পাঠিয়ে দিয়েছি জোর করে। ও আচ্ছা। হুম। আচ্ছা মা, ফুপিমণি আর স্নিগ্ধকে একটু অদ্ভুত লাগলো আমার কাছে। মানে ওরা আমার সাথে কেমন যেন ছন্ন ছাড়া ব্যবহার করছেন। কি হয়েছে মা? ওরা আমার সাথে এমন করছে কেন? স্নিগ্ধর সাথে বেশি কথা বলিস না। কেন? প্রচন্ড অবাক হয়ে জিজ্ঞাসা করল নিলাম। ওর মা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে এক দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, স্নিগ্ধর বাগদান হয়ে গেছে। কি মজা করছো তুমি আমার সাথে? না, এটাই সত্যি। আসমা আপা নিজে পছন্দ করেছেন মেয়েকে। মেয়ের নাম সকাল। স্নিগ্ধ যে মেডিকেলে শিক্ষকতা করছে সেই মেডিকেলেরই ছাত্রী ও। স্নিগ্ধা নিজেও মেয়েটাকে পছন্দ করে। ওকে দেখলেই বোঝা যায় ও অনেক দুর্বল সকালের ওপর। তাই তোকে বলছি স্নিগ্ধর থেকে দূরে থাকিস। কখনো না মা, আমি ওকে ভালোবাসি। তাছাড়া স্নিগ্ধ নিজেও আমায় ভালোবাসে। আমি ছিলাম না বলে ও আমার জায়গায় অন্য কাউকে বসাবে? আর এখন আমি ফিরে আসার পর তা হতে দিব? কখনো না। স্নিগ্ধ আগেও আমাকে ভালোবাসতো আর এখনো বাসে। ওই সকালের প্রতি ওর দুর্বলতা তৈরি হতে পারে না। ও শুধু আমার, আর আমাকেই ভালোবাসতে হবে ওর। এমন পাগলামি করিস না নিলাম। তুই এতগুলো বছর ছিলি না, তাই স্নিগ্ধর অন্য মেয়ের প্রতি দুর্বল হওয়াটা অস্বাভাবিক কিছু না। তাছাড়া ওর আচরণে প্রকাশ পায় ও মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। তুই স্নিগ্ধর আশা ছেড়ে দে, আরো ভালো কাউকে পাবি তুই নিজের জন্য। মা, আমার জেদ সম্পর্কে নিশ্চয়ই তোমার ধারণা আছে। আমি এই জেদ দিয়েই একসময় স্নিগ্ধকে নিজের করেছিলাম, আর এখনো সেটাই করব। আমি তোর ভালোর জন্য বলছি নিলাম। ভালো মাই ফুট, চলে যাও এখান থেকে।
তোমাকে আমার অসহ্য লাগছে। তুমি আমার মা নাকি ওই সকালের মা? কে ওই সকাল? ও কি দেখতে আমার থেকেও বেশি সুন্দর যে স্নিগ্ধ এত তাড়াতাড়ি আমাকে ভুলে ওই সকালের মায়ের পড়ে গেল? মেয়েটা আসলেই ভয়াবহ সুন্দরী। নীলাম অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের মায়ের দিকে। ওর রাগ লাগছে প্রচুর। স্নিগ্ধ হাসপাতালের কাজ শেষ করে নিজের বাসায় চলে গেল। নীলামের সাথে নীলামের মা শিহাব আছে। তাছাড়া কোনো সমস্যা হলে নার্সার ডাক্তাররা তো আছেই। স্নিগ্ধ বাসায় ঢুকে নিচে রুমে যেতে গেলে পেছন থেকে আসমা বেগমের ডাকে থেমে যায় ও। মা, এত রাতে তুমি এখনো জেগে আছো যে? যে মায়ের ছেলে 4 দিন ধরে লাপাতা হয়ে থাকে সেই মা কি করে ঘুমাতে পারে? আমি হাসপাতালে ছিলাম মা। নীলাম কত অসুস্থ ছিল জানোই তো তুমি। আর বৌমা যে কতটা অসুস্থ ছিল তা তুই জানিস? একবার খোঁজ নিয়েছিলি মেয়েটার? ও কেমন আছে জানতে চেয়েছিলি? আমি জানি আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল ওর খোঁজ নেয়া, কিন্তু মা আমি আসলেও ব্যস্ত ছিলাম। না হলে আমি প্রতি ঘন্টায় ঘন্টায় খোঁজ নিতাম ওর। সত্যি করে বলতো স্নিগ্ধ, তুই কি আবারও নীলামের উপর দুর্বল হয়ে পড়েছিস? না মা, ওর উপর নতুন করে দুর্বল হওয়ার কিছু নেই। আমি আগে থেকেই ওর উপর দুর্বল। তুমি জানো আমি ওকে ভালোবেসেছি, কিন্তু আমাকে বুঝতে হবে যে ও আমার অতীত ছিল। বর্তমানে সকাল আছে আমার জীবনে, আর আমি নীলামের উপর যতটা না দুর্বল ছিলাম তার থেকে দ্বিগুণ বেশি আমি সকালের উপর দুর্বল হয়ে পড়েছি মা। আমি নীলামকে আমার জীবনে ফিরিয়ে এনে সকালকে কষ্ট দিতে পারবো না। এতদিন তো নীলামকে ছাড়াই ছিলাম, তাহলে কি দরকার নীলামকে ফিরিয়ে নিয়ে আসার? আমার বাকি জীবনটা আমি সকালের সাথেই কাটাতে চাই। তাহলে এই কদিন যে তুই নীলামের পেছনে এত দৌড়দৌড়ি করলি সেটা কি ছিল? দায়িত্ব। আমি ওকে একসময় কথা দিয়েছিলাম ওর সকল বিপদ আপদে আমি পাশে থাকব, আর আমি সেই দায়িত্বটাই পালন করেছি। প্রথমবার যখন দেখলাম নীলাম বেঁচে আছে তখন আমি একটু বেশি আবেগী হয়ে গিয়েছিলাম, যার কারণে সকালের দিকে খেয়াল করতে পারিনি সেদিন। আমি জানি এই জন্য সকাল আমাকে ভুল বুঝেছে, আর সেটাই স্বাভাবিক। কিন্তু এই ভুল বোঝাবুঝিটা বাড়তে দেওয়া যাবে না। সকালের সাথে দেখা করে কথা বলে সবটা মিটিয়ে নিতে হবে। তোকে একটা কথা জানানো হয়নি স্নিগ্ধ? কি কথা? আরিফুল ভাইয়াকে গ্রেফতার করা হয়েছে। অননার বেআইনি ব্যবসার সাথে উনি জড়িত ছিলেন, যা ওনার বাসার আর কেউ জানতো না। সকাল কেমন আছে? একদম চুপচাপ। প্রথমে অবশ্য অনেক কান্না করেছিল, কান্না করার মাঝেই অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর থেকে একদম চুপচাপ হয়ে গেছে। ও শিট, মা আমি আসছি। কোথায় যাচ্ছিস এত রাতে? শ্বশুর বাড়ি। তোর ছেলে কয়টা বাজে দেখেছিস? এখন বাজে রাত 1টা। যা নিজের রুমে যা, কাল সকালবেলা ওখানে যাবি। কিন্তু কোনো কিন্তু না স্নিগ্ধ, এই সময় ওর বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা, তাহলে কাল সকালে যাব। ঘড়ির কাঁটায় সকাল 9:23। হন্তদন্ত হয়ে হসপিটালে আসলো স্নিগ্ধ। চিন্তায় এই শীতের ভেতরে ওর কপাল বেয়ে ঘাম ঝরছে। হসপিটালের করিডোর দিয়ে দৌড়ে এসে নীলামের কেবিনে প্রবেশ করলো স্নিগ্ধ। কেবিনে ঢুকে নীলামকে জুস খেতে দেখে স্নিগ্ধ অনেক অবাক হলো। পাশের দেয়ালে হাত রেখে হাঁপাতে লাগলো। তীক্ষ্ণ দৃষ্টিতে শিহাবের দিকে তাকালো স্নিগ্ধ। এসব কি শিহাব? তুমি না বলেছিলে তোমার আপু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে? আমার কোনো দোষ নেই, নীলাম আপুই আমাকে বলেছিল যাতে তোমাকে ফোন দিয়ে বলি আপু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। স্নিগ্ধ অবাক হয়ে নীলামের দিকে তাকালো। নীলামের মুখে হাসি ফুটে আছে। মুহূর্তেই বেশ রেগে গেল স্নিগ্ধ। এরকম মজা তার একদমই পছন্দ নয়। ও তৈরি হচ্ছিল সকালের বাসায় যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে শিহাবের ফোন পেয়ে ও সকালের বাসায় না গিয়ে এখানে ছুটে চলে এসেছে। আর এখানে এসে শুনে এসব মজা ছিল। ফাজলামো করার একটা লিমিট থাকে নীলাম। এগুলো কি ধরনের ফাজলামো? তুমি জানো আমি কতটা চিন্তায় ছিলাম তোমার কথা ভেবে? আমি জানতাম স্নিগ্ধ তুমি আমার অসুস্থতার কথা শুনলে ঠিকই সব ছেড়ে দৌড়ে আমার কাছে চলে আসবে, কিন্তু এই সামান্য কথাটা শিহাব বা মা কেউ বুঝতেই চাইছিল না। মানে? মা বলছিল তুমি নাকি আমাকে আর ভালোবাসো না, কোথাকার কোন সকাল নামের একটা মেয়েকে পছন্দ করা শুরু করছো, আবার তার সাথে নাকি তোমার বাগদানো হয়ে গিয়েছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমাকে ছাড়া অন্য কারোর কথা চিন্তাও করতে পারো না। তুমি ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছো শুধুমাত্র ফুপিমনির কারণে, কিন্তু স্নিগ্ধ এখন তো আমি ফিরে এসেছি, এখন আর ওই মেয়েকে বিয়ে করার কোনো মানেই হয় না। ওই সকালের সাথে তুমি বিয়ে ভেঙে দিবে, আর আজ থেকে ঠিক 1 মাস পরে তোমার আর সকালের বিয়ে হওয়ার কথা ছিল না,
সেখানে সকালের জায়গায় তোমার আর আমার বিয়ে হবে। আমি জানি আমি না বললেও তুমি এই কাজগুলো করতে, কিন্তু তবুও ভালোবাসি তো তোমাকে, তাই না? বলে থাকতে পারলাম না কথাগুলো। কখন আমাকে ছেড়ে যেও না স্নিগ্ধ। নীলাম নিজের মনের ভেতর এক প্রকার জেদ নিয়েই কথাগুলো বলল। স্নিগ্ধর পেছনে তাকিয়ে মনে মনে হাসলো সে। তারপর কোনো কিছু না ভেবেই হুট করে জড়িয়ে ধরল স্নিগ্ধকে। কেবিনের বাইরে দাঁড়িয়ে স্নিগ্ধ আর নীলামের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে সকাল। প্রায় ঘন্টাখানেক আগেই এখানে এসেছে ও। শিহাবকে দিয়ে সকালের নাম্বার জোগাড় করে নীলামই সকালকে কল দিয়ে ডেকেছিল কথা বলার জন্য। এখানে আসার পরে ওকে বেশ ভালোভাবে নীলাম বুঝিয়েছে যে স্নিগ্ধ শুধুই তার। স্নিগ্ধ আর নিচের গভীর প্রেমের বর্ণনা দিচ্ছিল নীলাম সকালকে। কষ্ট হলো চুপচাপ সব শুনে গেছে সকাল। ইদানিং তার মনে হচ্ছে তার জন্ম হয়েছে শুধুই কষ্ট উপভোগ করার জন্য। নীলামের কথার পরিপ্রেক্ষিতে সকাল শুধু বলেছিল, আপু আমি ডাক্তার সাহেবের মুখ থেকে শুনতে চাই উনি কি চায়। উনি যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে আমি জোর করব না, কিন্তু কথাটা ওনার কাছ থেকে শুনতে চাই আমি। সকালের জেদের কাছে হার মেনে নীলাম রাজি হয়। শিহাবকে বলে স্নিগ্ধকে ফোন দিয়ে মিথ্যে কথা বলতে। তারা সকালকে কেবিনের বাইরে লুকিয়ে থাকতে বলে। সকাল চুপচাপ কেবিনের বাইরে এসে নিচের মুখ ঢেকে বসে থাকে। নীলাম কেবিনের ভেতরে বিছানায় বসে শিহাবকে কি করতে হবে তা বুঝিয়ে দেয়। শিহাবও মাথা নাড়িয়ে সায় জানায় নীলামের কথায়। এরপর স্নিগ্ধ কেবিনে ঢোকার পর নীলাম নিজের কথাগুলো বলে। আর সকাল বাড়ি দাঁড়িয়ে সবটা দেখে চোখের পানি ফেলছে। ওর সব থেকে বেশি খারাপ লাগছে স্নিগ্ধ চুপ করে থাকায়। স্নিগ্ধ চুপ করে থাকাটাই বলে দিচ্ছে যে নীলামের সাথে একমত হচ্ছে স্নিগ্ধ, আর দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে স্নিগ্ধ। এটা হসপিটাল বিধায় কোনো সিন ক্রিয়েট তৈরি করতে চাচ্ছে না ও। তাও তীক্ষ্ণ গলায় বলল, নীলাম আমি তোমাকে ভালোবাসি। এইটুকু বলা মাত্রই স্নিগ্ধকে থামিয়ে দিল নীলাম। বিরক্ত হলো স্নিগ্ধ। নীলাম বলল, আমি জানি তো তুমি আমায় ভালোবাসো, অনেক বেশি ভালোবাসো। এবার স্নিগ্ধর প্রচুর রাগ লাগছে। কপালে রক ফুলে উঠেছে ওর। সকাল কেবিনের সামনে থেকে সরে গেল। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু দেখার বা শোনার অবস্থায় সে নেই। পাশের বেঞ্চে বসে কিছুটা শব্দ করেই খেতে দিল সকাল। শিহাব এসে ওর সামনে দাঁড়িয়ে টিস্যু এগিয়ে দিল, কিন্তু সকাল সেটা নিল না। শিহাব লোলুপ দৃষ্টিতে সকালের দিকে তাকিয়ে বলল, প্লিজ চলে যাও স্নিগ্ধ ভাইয়ার জীবন থেকে। শুনলেই তো, ভাইয়া আমার নীলাম আপুকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে না। শুধুমাত্র ফুফিমনির জোরাজুরির কারণে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে ভাইয়া। আমার আপুর সাথে স্নিগ্ধ ভাইয়ের সম্পর্কটা অনেক গভীর, ঠিক একজন স্বামীর সাথে তার স্ত্রীর যেরকম সম্পর্ক থাকে সেই রকম। এখন তুমি যদি জোর করে ভাইয়াকে বিয়ে করো তাহলে আমার আপুর কি হবে? কে বিয়ে করবে ওকে? এমনিতেই এতগুলো বছর আপু লাপাত্তা ছিল। চাইলে তুমি ভাইয়ার বাসায় গিয়ে ভাইয়ার রুমটা দেখতে পারো। ভাইয়া এখনো নীলাম আপুকে ভালোবাসে, তার প্রমাণ হলো স্নিগ্ধ ভাইয়ার রুমে টাঙানো নীলাম আপুর ছবিটা। সকালের মনে পড়লো সেই দিনের কথা, যেদিন স্নিগ্ধ রুমে গিয়ে নিজে চেক করেছিল আসলেই নীলামের ছবি আছে কিনা। হ্যাঁ, তার স্পষ্ট মনে আছে সেখানে নীলামের একটা বিশাল ছবি টাঙানো ছিল। তাছাড়া একটু আগেই তো ও সামনে স্নিগ্ধ নীলামকে জড়িয়ে ধরে ভালোবাসি বলল। তার মানে ও আসলেই স্নিগ্ধ আর নীলামের মাঝে তৃতীয় ব্যক্তি। হয়তো গতকাল স্নিগ্ধকে এই কথা বলার জন্যই কল দিয়েছিল। সকাল কিছু না বলে উঠে দাঁড়ালো, ওড়না দিয়ে চোখের পানি মুছে নিল। আমি শেষবারের মতো ডক্টর সাহেবের সাথে কথা বলতে চাই। না, কিছুটা চেয়েছি এই বলে উঠল শিহাব। সকাল অবাক হয়ে শিহাবের দিকে তাকাতেই শিহাব জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, না মানে কি দরকার দেখা করার? তুমি এমনিতেও কষ্ট পাচ্ছ, ভাইয়ার সামনে গেলে তোমার আরও কষ্ট হবে। তাছাড়া স্নিগ্ধ ভাইয়ার নিজের ভিতরে প্রচণ্ড অপরাধবোধ কাজ করছে তোমাকে কিভাবে কথাগুলো বলবে এই ভেবে। তাই আমি ভাইয়ার হয়ে তোমাকে বললাম, এখন তুমি যদি ভাইয়ার সামনে যাও তাহলে ভাইয়ার আরও বেশি অপরাধী মনে হবে নিজেকে। সকালের চোখ থেকে আবারও অশ্রু গড়িয়ে পড়ল। ও শিহাবের কথায় মাথা নেড়ে সায় জানিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে দূর থেকে একবার কেবিনের দিকে তাকালো। সেখানে দেখা যাচ্ছে স্নিগ্ধ নীলামের বাহুতে হাত রেখে কি যেন বলছে নীলামকে। সকাল আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। শিহাব প্যান্টের পকেটে হাত রেখে আস্তে আস্তে শীষ বাজাতে লাগলো সকালের যাওয়ার পানে তাকিয়ে। কি করছো কি নীলাম? এটা হসপিটাল। তো কি হয়েছে? বিনা অনুমতিতে কেবিনে কেউ প্রবেশ করবে না। সে যাই হোক, তোমাকে এখনই সবটা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাইছি। মানে? ওর ছোট ছোট অভিমানগুলো ভাঙাতে আমার ভীষণ ভালো লাগে। ওকে যখন নিজের বুকের মাঝে আঁকড়ে ধরি তখন মনে হয় আমার সমস্ত দুঃখ, কষ্ট, ক্লান্তি সব নিমিষেই দূর হয়ে গেছে। আমার বুকের অশান্ত ঢেউগুলো শান্ত হয়ে যায় ওর মুচকি হাসিতে। ওর বাচ্চামাগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওকে এক পলক দেখলেই আমার হৃদস্পন্দনগুলো অবাধ্য হয়ে যায়। ওর কাজল কালো ডাগরাখি দুটিতে আমি নিজের সর্বনাশ অনেক আগে দেখেছিলাম, কিন্তু
এই কথাটা ওকে বলার মতো সঠিক সময় পাইনি আমি। ওর গোলাপি ঠোঁট দুটো দেখলেই আমার সব সময় মন চাইতো ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে অপরাধ করে ফেলতে, কিন্তু কখনো সেই স্পর্ধা দেখায়নি ও বাচ্চা বলে। আমি সবসময় ওকে বৈধভাবে পেতে চেয়েছি। ওর ভুবন ভোলানো হাসিতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। মোট কথা হলো, সকাল আমার ভালো থাকার মেডিসিন। যাই হয়ে যাক না কেন, ওকে ছাড়া আমার চলবে না। এই স্নিগ্ধতার শেষ নিঃশ্বাসটুকু সেদিনই তার সকালের নামে করে দিয়েছে, যেদিন জানতে পেরেছি আমি ওকে ভালোবেসে ফেলেছি। সকালের প্রতি নিজের অনুভূতিগুলো ব্যক্ত করার সময় স্নিগ্ধর চোখে মুখে ছিল এক অন্যরকম উজ্জ্বলতা। ওর মুখে লেগেছিল হাসি। ওকে দেখে মনে হচ্ছিল সকালকে সম্পূর্ণভাবে নিজের সামনে কল্পনা করে কথাগুলো বলছে। নীলাম অবাক হয়ে তাকিয়ে রইল। স্নিগ্ধ যখন তার প্রেমে পড়েছিল তখনও এতটা পাগলামি করতে দেখেনি ও স্নিগ্ধকে। কখনোই তার প্রতি এত বেশি মুগ্ধ হতে দেখেনি নীলাম স্নিগ্ধকে। তবে কি স্নিগ্ধ সকালকে যতটা ভালোবাসে ততটা ভালো ওকে কখনোই বাসেনি? স্নিগ্ধ নীলামের দিকে তাকিয়ে বলল, জানি না তুমি কি ভাবছো, তবে আমি আশা করব তুমি আমাকে বুঝবে। আমাদের ভেতরে যা ছিল তা পুরনো হয়ে গেছে। সকালের প্রতি আমার যে অনুভূতিগুলো কাজ করে তার 50%ও তোমার প্রতি কখনো আসেনি। আমি গত কয়েকদিনে তা অনুভব করেছি। প্লিজ ভুলে যাও আমাকে। এতদিন যখন আমাকে ছাড়া ছিলে, তখন বাকি সময়টাও আমাকে ছাড়াই থাকতে পারবে তুমি। আমার থেকেও ভালো কাউকে পাবে তুমি। তাই আমার আশা ছেড়ে দাও, আর প্লিজ নিজের কোনো ক্ষতি করবে না। আসছি। স্নিগ্ধ নীলামের কেবিন থেকে বেরিয়ে এলো। হসপিটাল থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই স্নিগ্ধর অ্যাসিস্ট্যান্ট এসে বলল, স্যার আজকে আপনার সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে। পরপর 3টা সার্জারি আছে যা আজই করতে হবে। এছাড়া কতগুলো বিএপি পেশেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। এই শিডিউলটা কি কোনোভাবে বদলানো যাবে না? না মানে আমার ব্যক্তিগত কিছু দরকারি কাজ ছিল। স্যার এইগুলো গত পরশু দিনের সিরিয়াল, সেই জন্য আপনি বলেছেন চেঞ্জ করে দিতে, তাই চেঞ্জ করে দিয়েছিলাম। কিন্তু আজ এইগুলো চেঞ্জ করার কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, চলো। স্নিগ্ধ চিন্তিত হয়ে নিজের কেবিনে চলে গেল। নীলাম নিজের কেবিনে বিছানায় হাত মুঠো করে বসে আছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের কান্না থামানোর চেষ্টা করে যাচ্ছে ও। স্নিগ্ধর কথাগুলো শুনে নিজের কান্না ধরে রাখতে পারছে না নীলাম। সত্যি সত্যি সকাল জিতে নিয়েছে স্নিগ্ধকে। 2 বছর রিলেশনশিপে থাকার পরেও স্নিগ্ধকে এতটা ভালোবাসতে পারেনি যতটা কয়েক মাসে সকালকে বেসে ফেলেছে। খুব কষ্ট হচ্ছে নীলামের, দম বন্ধ হয়ে আসতে চাইছে। আজর চেয়ে ধীরে গেছে। সারাদিন এত এত পরিশ্রম করে ক্লান্তি নিয়ে চেয়ারে বসে আছে স্নিগ্ধ। রাত 2টোর বেশি বাজছে। চেয়ার ছেড়ে উঠে স্ট্যাটোস্কোপ আর অ্যাপ্রনটা হাতে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। বাসায় এসে গোসল করে শুতে গেলেই আসমা বেগম রুমে ঢুকলেন প্লেটে করে খাবার নিয়ে। স্নিগ্ধ হাসলো এত রাতে মাকে দেখে। ও যে সারাদিনে কিচ্ছু মুখে দেয়নি তা না বললেও বুঝে গেছে ওর মা। সন্তানরা কিছু বলার আগেই সব বুঝে যায় মায়েরা। তাই তো পৃথিবীতে সকল মায়েদের স্থান উঁচুতে রাখা হয়েছে। জানি সারাদিন কিছুই খাসনি তুই, তাই কথা না বাড়িয়ে লক্ষ্মী ছেলের মতো এসে পাশে বসতো, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা। স্নিগ্ধকে খাইয়ে শেষ করে উঠে চলে গেলেন আসমা বেগম। পানি খেয়ে ফোনে সময় দেখে শুয়ে পড়ল স্নিগ্ধ। আগামীকাল তার ছুটি। কালকে সারাটা দিন সে শুধুমাত্র সকালের জন্য বরাদ্দ করে রেখেছে। মুচকি হেসে চোখ বুঝে নিল ও। স্নিগ্ধর ঘুম ভাঙল আজানের শব্দে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে চোখ মেলে ফোনটা হাতে নিল। সময় দেখে ওর চোখ কপালে উঠে গেল। তার মানে এখন আসরের আজান দিচ্ছে। তড়িঘড়ি করে লাফ দিয়ে উঠে বসলো স্নিগ্ধ। কোনো মতে বিছানা গুছিয়ে টাওয়ালার জামাকাপড় নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আচ্ছা এত দেরি কি করে হয়ে গেল ঘুম থেকে উঠতে? সেটাই স্নিগ্ধ বুঝে উঠতে পারছে না। ফ্রেশ হয়ে গোসল করে বেরিয়ে এসে তৈরি হয়ে ফোন টিপতে টিপতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। ফোন পকেটে ঢুকিয়ে আশেপাশে তাকাতেই আসমা বেগমকে চুপচাপ সোফায় বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল স্নিগ্ধ। কি হয়েছে মা, এত চুপচাপ কেন আজ? কোথাও যাচ্ছিস? হ্যাঁ, আমি একটু তোমার বৌমার সাথে দেখা করতে যাব। মেয়েটাকে অনেক দিন হয়েছে দেখি না, মনটা বড্ড আনচান আনচান করছে। আচ্ছা কি হয়েছে তোমার? আসমা বেগম কোনো কথা না বলে স্নিগ্ধর হাত ধরে কিছু একটা দিল হাতে। স্নিগ্ধ ভ্রু কুঁচকে নিচের হাতের দিকে তাকিয়ে চমকে উঠল। পরক্ষণে মায়ের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, এই আংটি তো আমি সকালকে আমাদের বাগদানের সময় পরিয়েছিলাম। তাহলে এটা তোমার কাছে কেন? এটা তো ওর হাতে থাকার কথা। কি হলো মা, কথা বলছো না কেন? বলো
এটা তোমার কাছে কিভাবে এলো? আচ্ছা, তোমায় কিছু বলতে হবে না, আমি তোমার বৌমার সাথে দেখা করে ওর কাছে জিজ্ঞেস করে নিব। স্নিগ্ধ রাগ লাগছে প্রচুর। ও হাত মুষ্টিবদ্ধ করে সোফা ছেড়ে উঠে 2 কদম এগোতেই আসমা বেগমের কথা শুনে থেমে গেল। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, কি বললে? সকাল মা চলে গেছে। কোথায় চলে গেছে? কানাডা। কি সব আজে বাজে বকছো মা? ও কেন কানাডা চলে যাবে? এখনো যায়নি, তবে যাচ্ছে। বিকেল 5:30টায় ওর ফ্লাইট। এতক্ষণে হয়তো এয়ারপোর্টে চলে গেছে। গতকাল রাতে বাসার সবাইকে জানিয়েছে ও, আর এখানে থাকতে চায় না। ওর চাচুকে ব্যাপারটা জানানোর পর উনি কয়েক ঘন্টার মধ্যে পাসপোর্ট, ভিসা সব তৈরি করে দিয়েছেন। সকাল মা কানাডা তার চাচুর কাছেই যাচ্ছে। এটা সম্ভব না মা, ও আমার বাগদত্তা। আমাকে এভাবে কিছু না বলে ও হুট করে চলে যেতে পারে না। আর কেনই বা চলে যাবে ও? তোর জন্য। কম তো কষ্ট পায়নি মেয়েটা তোর কাছ থেকে। কতগুলো ধাক্কা একসাথে খেয়েছে ও। এতদিন বাবা নামের যেই লোকটাকে এত ভালোবেসেছে, এত সম্মান করেছে, কাল জানতে পারলো সেই লোকটাই নারী পাচারকারী। তার ওপর তুই একটা খোঁজও নিসনি ওর। মেয়েটা প্রচুর ভেঙে পড়েছে। ও যাওয়ার আগে বাসায় এসেছিল, তখন তুই ঘুমাচ্ছিলি। হাত থেকে আংটিটা খুলে আমার হাতে দিয়ে বলেছে, আমি ওনাকে সব বাঁধন, সব সম্পর্ক থেকে মুক্ত করে দিলাম। আমি জানি উনি নীলাম আপুকে কতটা ভালোবাসে। আমি চাই না ওনাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে। আমাদের যে বিয়েটা হওয়ার কথা ছিল তার হচ্ছে না, বরং যেদিন আমাদের বিয়ের কথা ছিল সেদিন নীলাম আপুর সাথে ওনার বিয়ে দিয়ে দিয়েন। ওনারা সুখী হবে। আর এতদিন আমার সাথে বা আমার পরিবারের সাথে যা ছিল সব একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবেন। আমি ওর কথাগুলো শুনে ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে নীলামের সাথে তোর এখন তেমন কোনো সম্পর্ক নেই। নীলাম শুধু তোর দায়িত্ব। কিন্তু ও বিশ্বাস করেনি। ও বলেছে ও নাকি গতকাল নিজের চোখে দেখেছে তোকে আর নীলামকে একসাথে জড়িয়ে ধরা অবস্থায়। আর এও শুনেছে যে তুই ওকে ভালোবাসি বলেছিস। স্নিগ্ধ, কথা বলছিস না কেন তুই? আমাকে সত্যি করে বলতো, তুই কি আসলেই নীলামের সাথে সম্পর্কে আছিস এখনো? স্নিগ্ধ কোনো কথা না বলে দৌড়ে বেরিয়ে গেল বাসা থেকে। পেছন থেকে ওর মা ওকে ডেকে চলেছে। স্নিগ্ধ গাড়িতে উঠে সময় দেখে নিল, 4:44 বাজে। ওর এখন কেমন লাগছে তা শুধু ও নিজেই জানে। গাড়ির গতি বাড়িয়ে দিল। উদ্দেশ্য এয়ারপোর্ট। চারপাশে সব কিছুই কেমন যেন ঝাপসা লাগছে ওর কাছে। এক হাত দিয়ে চোখ মুছতেই অবাক হয়ে গেল স্নিগ্ধ। ওর অজান্তেই ওর চোখ থেকে পানি পড়ছে। এয়ারপোর্টের সামনে গাড়ি থামিয়ে হন্তদন্ত হয়ে সকালকে খুঁজতে লাগলো স্নিগ্ধ। এখনই সকালকে না দেখতে পেলে যেন দম বন্ধ হয়ে মারা যাবে এমন লাগছে। হঠাৎ চোখ এলো কিছু দূরে একটা গাড়ির দিকে। সেখানে আঁখি আর পলক দাঁড়িয়ে আছে। ওদের দেখেই ছুড়ে চলে গেল সেদিকে। আঁখি সামনে গিয়ে হাঁপাতে লাগলো। অবাক হয়ে তাকিয়ে আছে পলক আর আঁখি স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ, তুই এখানে? সকাল কোথায়? কি হলো বলো, সকাল কোথায়? আজব কথা কেন বলছিস না তুই? স্নিগ্ধ যে রেগে আছে তা বুঝতে পারছে পলক। ও স্নিগ্ধর কাঁধে হাত রেখে বলল, সকালে চলে গেছে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে একটা বিমান উড়ে গেল উপর দিয়ে। পলক সেটা দিকে তাকিয়ে বলল, একটাই ছিল, সকালের ফ্লাইট। স্নিগ্ধ পাথরের মতো দাঁড়িয়ে প্লেনটা থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কেউ এই মাত্র ওর কলিজাটা টেনে বের করে নিয়ে গেছে। নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। চোখ বেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল গড়িয়ে পড়তে লাগলো। পলক আর আঁখি স্নিগ্ধ থেকে অবাক হয়ে তাকিয়ে আছে ওকে কাঁদতে দেখে। হাঁটু ভেঙে নিচে বসে পড়ল স্নিগ্ধ। চোখ থেকে অচর ধারায় পানি গড়িয়ে পড়ছে। 2 আঙুলের মাঝে সকালের আংটি নিয়ে এক ধ্যানে আংটি থেকে তাকিয়ে আছে স্নিগ্ধ। সকালের সাথে দেখা হওয়ার পর থেকে ওর সাথে এই পর্যন্ত যত স্মৃতি ছিল সব এক এক করে মনে পড়ছে ওর। মেয়েটা দিন রাত ওর পেছনে দৌড়েছে শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু স্নিগ্ধ সেইটুকুও দিতে পারেনি সকালকে। যে মেয়েটা কখনো কষ্টের সাথে পরিচিতই ছিল না, আর সেই মেয়ের কষ্টের কারণ একমাত্র স্নিগ্ধ। তুমি আমাকে কতটা ভালোবাসো তা প্রতিটা মুহূর্তে আমাকে বুঝিয়ে গেছো, কিন্তু আমি তোমাকে কতটা ভালোবাসি তা একবারও জানার প্রয়োজন মনে করলে না। এতটুকু বিশ্বাস কি আমি অর্জন করতে পারিনি তোমার কাছ থেকে মিস বিকাল? একটু বিশ্বাস করতে আমাকে। তোমার ডাক্তার সাহেব কখনো নিজের কথার খেলাপ করে না, জানো না তুমি? সে যখন একবার তোমায় কথা দিয়েছিল যে সে তোমার আছে আর ভবিষ্যতেও তোমার থাকবে, তখন তোমার উচিত ছিল তাকে একটু বিশ্বাস করা। তুই তো পারতে আমার কাছে এসে কথা বলে সবটা ক্লিয়ার করে নিতে, কিন্তু তুমি তা না করে আমাকে একদম নিঃস্ব করে দিয়ে চলে গেলে।
তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবেসে তোমার মন আমায় দিয়ে দিয়েছ। যদি কখনো আমি তোমার থেকে দূরে চলে যাই তাহলে তোমার মনটাও নাকি আমার সাথে চলে যাবে, কিন্তু উল্টো তুমি নিজেই আমার কাছ থেকে দূরে চলে গিয়ে তোমার সাথে আমার মনটাকে নিয়ে গেলে। কেন সবসময় আমি নিঃস্ব হয়ে যাই বলতে পারো? প্রথমে নীলামকে ভালোবাসলাম, তারপর ও দূরে সরে গেল আমাকে একা করে দিয়ে। আমি তখন অর্ধমৃত হয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি আমার জীবনে কোনো এক সন্ধ্যায় এক পশলা বৃষ্টির মতো নেমে এলে। নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিলে আমাকে, আমার জীবনের সকল যন্ত্রণাকে ভুলতে সাহায্য করলে, আমাকে আবারও ভালোবাসতে বাধ্য করলে তোমাকে। কিন্তু এখন তুমিও আমাকে একা করে দিয়ে চলে গেলে। গেলে তো গেলে, একদম ভেঙে চুরমার করে দিয়ে গেলে আমাকে। আমি জানি আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, আর কখনো আমি তোমাকে কষ্ট দিব না, কথা দিচ্ছি আমি তোমাকে। প্লিজ ফিরে আসো মিস বিকাল। তোমার ডাক্তার সাহেব ভালো নেই তোমাকে ছাড়া, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে মিস বিকাল। প্লিজ ফিরে আসো। চোখ বন্ধ করে দেয়ালের সাথে মাথা হিলিয়ে দিল স্নিগ্ধ। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। নীলাম ছাদের দরজার সামনে দাঁড়িয়ে করুণ চোখে তাকিয়ে আছে স্নিগ্ধর দিকে। ওর চোখে পানি টলমল করছে স্নিগ্ধর অবস্থা দেখে। স্নিগ্ধর এই অবস্থা আজ নতুন নয়। 2 মাস আগে যখন স্নিগ্ধ জানতে পারে যে সকাল কানাডা চলে গেছে, তখন ও ভরা এয়ারপোর্টে সবার সামনে হাঁটু ভেঙে নিচে বসে চিৎকার করে কেঁদেছিল। পলকার আগে অনেক চেষ্টা করেছিল ওর কান্না থামানোর। একসময় স্নিগ্ধ কান্না থামিয়ে কোনো কথা না বলে চুপচাপ উঠে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। এরপর পুরো 3 দিন সে নিচের রুম থেকে বের হয়নি। আসমা বেগম, স্নিগ্ধর বাবা আর আখি এসে শত চেষ্টা করেও দরজা খোলাতে পারেনি স্নিগ্ধর রুমের। 3 দিন পর স্নিগ্ধ একাই রুম থেকে বেরিয়ে এসেছিল। একদম স্বাভাবিক লাগছিল তাকে দেখতে। সবার সামনে স্বাভাবিক থাকলেও শুধু সে নিজেই জানতো তার ভেতরে ঠিক কী চলছে। সেদিন সবার আগে স্নিগ্ধ হসপিটালে গিয়ে নীলামের কেবিনে ঢুকে কোনো কথা না বলে পরপর 2টো থাপ্পড় মেরেছিল নীলামকে। কারণ স্নিগ্ধ নীলামের চালটা বুঝতে পেরেছিল। আজ শুধুমাত্র নীলামের জন্য সে সকালকে হারিয়েছে। আসমা বেগম যখন বলেছিলেন সকাল হসপিটালে নীলামকে আর ওকে একসাথে দেখেছে, তখনই ও বুঝে গিয়েছিল যে এটা নীলামের চাল ছিল। সেদিন নীলামকে অনেক বকেছিল স্নিগ্ধ। ওর সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে গিয়েছিল। এরপর থেকে প্রতিদিন স্নিগ্ধর ডেইলি রুটিন ছিল আগের মতোই বাসা থেকে কলেজ আর সেখান থেকে হসপিটাল। তারপর প্রতিদিন রাতের বেলা এই ছাদে এসে বসে সকালের সাথে কাটানো স্মৃতি মনে করে সকালের আংটি দিকে তাকিয়ে একা একা কথা বলে স্নিগ্ধ। নীলাম প্রায়ই আসে এখানে, আর যখনই আসে স্নিগ্ধকে এই ছাদে বসে থাকতে দেখে আর সকালকে বলা স্নিগ্ধর প্রত্যেকটা কথা শুনে কাঁদেও। কিন্তু স্নিগ্ধ ওর সাথে একটাও কথা বলে না। নীলাম নিজেও নিজের করা ভুলটা বুঝতে পারে। সে নিজেও মনে মনে প্রার্থনা করে যাতে সকাল আবার ফিরে স্নিগ্ধর জীবনে। স্নিগ্ধর এমন অবস্থা আর দেখতে পারছে না নীলাম। কি হাল বানিয়েছে স্নিগ্ধ নিজের। স্নিগ্ধর দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে ভাবতেই বৃষ্টি শুরু হলো। টুপটাপ করে বৃষ্টির ফোঁটাগুলো স্নিগ্ধকে ভিজিয়ে দিচ্ছে। স্নিগ্ধ চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিল। এই বৃষ্টির ভেতরেও স্নিগ্ধকে ঠায় ওখানে বসে থাকতে দেখে অবাক হলো নীলাম। মুহূর্তে স্নিগ্ধর কণ্ঠে গান শুনে ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। গানের প্রতিটা কথা যে সকালকে ঘিরে বলছে স্নিগ্ধ তা বুঝতে পারছে নীলাম। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। অ্যালার্মের শব্দে কম্বলের নিচ থেকে মাথা বের করে হাতড়ে ঘড়িটা খুঁজে অ্যালার্ম বন্ধ করে দিল সকাল। ঘড়ির কাঁটায় 7:30 বাজতে চলল। অথচ এখনো সকালকে নিচে নামতে না দেখে অনুভবের বুঝতে বাকি রইল না যে মেয়েটা এখনো ঘুমোচ্ছে। এক দীর্ঘ শ্বাস ফেলে সোফা ছেড়ে উঠে উপরে সকালের রুমে চলে এলো অনুভব। নিজেকে পুরো কম্বল দিয়ে ঢেকে রেখেছে সে। হাসলো অনুভব। এই মেয়েটা কি কোনোদিনও বড় হবে না? এত বড় ডাক্তার হয়ে গেল অথচ কাজকর্ম এখনো বাচ্চাদের মতো। অনুভব বিছানার পাশে বসে সকালের মুখের উপর থেকে কম্বল সরিয়ে দিল। মুখে আলো পড়ায় কিছুটা বিরক্ত হয়ে ভ্রুজোড়া কুঁচকে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল সকাল। অনুভব এক ধ্যানে তাকিয়ে রইল সকালের ওই চেহারার দিকে। মনে মনে বলল, এই মেয়েটা নিজের অজান্তেই যে আমাকে নিজের মায়ায় বেঁধে ফেলেছে তা কিও জানে। এই যে প্রতিদিন তার এই ঘুমন্ত মুখটাই মায়ায় পড়েছি আমি। কোনো কাজ উল্টো পাল্টা হলেই ঠোঁট দুটো উল্টে কান্না কান্না ভাব করে এনে ফেলে মুখে। আমি সেই মুখের মায়ায় পড়েছি।
যখন ও খুশি হয়ে নিজের মিষ্টি হাসিটা দেয়, তখন আমি ওর সেই মিষ্টি হাসিটার মায়ায় পড়ি। মেয়েটা যখন পূর্ণ কথাগুলো ভেবে কান্না করে, তখন আমি ওর কান্না মাখা মুখটার মায়ায় পড়ি। মোট কথা, ওর নিজের সব রকম রূপের মায়ায় আমাকে আটকে ফেলেছে। কিন্তু কখনো কি আমার মনের কথাটাও বুঝতে পারবে? আমি যে ওকে এই কয় বছরে কতটা ভালোবেসে ফেলেছি তা কি ও বুঝতে পারবে? আর যদি আমি বলে দিই, তাহলে ও কি পারবে আমায় মেনে নিয়ে আমাকে ভালোবাসতে? ও কি আমার ভাগ্যে লেখা আছে?